প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা পড়ব নবম শ্রেণীর মানসবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে আছে আমাদের গৃহ ব্যবস্থাপক। আচ্ছা, প্রতিটি মানুষ কতগুলো ব্যক্তিগত ও সামাজিক কারণে গৃহের প্রয়োজনীয়তা অনুভব করে। মানুষের জীবনের লক্ষ্যসমূহ অর্জনে গৃহের ভূমিকা অপরিসীম। পরিবারের সব সদস্যদের আন্তরিক ইচ্ছা, একে অন্যের প্রতি সহযোগিতা ও সমঝোতার মাধ্যমেই গৃহেই পরিবারের শান্তি প্রতিষ্ঠিত হয়। তবে এর জন্য প্রয়োজন হয় সঠিক ও দক্ষ গৃহ ব্যবস্থাপনার। সুষ্ঠু গৃহ ব্যবস্থাপনা একটি সাধারণ গৃহকে অনন্য সাধারণ করে তুলতে পারে। আর যিনি গৃহ ব্যবস্থাপনার প্রধান দায়িত্বে থাকে তাকে বলা হচ্ছে গৃহ ব্যবস্থাপক। এই দায়িত্বটা আমাদের পরিবারে মা অথবা বাবা যে কোনো একজন নিতে পারে। গৃহ ব্যবস্থাপক হচ্ছে গৃহের যাবতীয় কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু। তার ব্যবস্থাপনার উপর নির্ভর করে পরিবারের সুখ শান্তি, সচ্ছলতা, সুশৃঙ্খল গৃহ পরিবেশ। এই গুরু দায়িত্ব পালনের জন্য গৃহ ব্যবস্থাপককে অবশ্যই অভ্যাস ও অনুশীলনের মাধ্যমে কিছু কিছু গুণে অধিকারী হতে হয়। আজকে আমরা এই গুণগুলো নিয়ে আলোচনা করব যে গৃহ ব্যবস্থাপকের কি কি গুণাবলী থাকা আবশ্যক। এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনায় আসব। এটা প্রথমেই আমরা আসছি যে বুদ্ধিমত্তা, অর্থাৎ গৃহ ব্যবস্থাপকের বুদ্ধিমত্তা, এই গুণটি অবশ্যই থাকতে হবে। বুদ্ধিমত্তা, আচ্ছা, একজন গৃহ ব্যবস্থাপককে অবশ্যই বুদ্ধিমান হতে হয়। ব্যক্তির পর্যবেক্ষণ ক্ষমতা, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা, জ্ঞান, স্পৃহা ইত্যাদি তার বুদ্ধিমত্তার পরিচয় দেয়। কোনো সমস্যাকে অনুধাবন করে পরিস্থিতির বিচার বিশ্লেষণ করা, বিগত দিনের কোনো অভিজ্ঞতাকে সময় মতো কাজে লাগানো, এসবই বুদ্ধির উপর নির্ভরশীল। পারিবারিক বিভিন্ন কর্মকাণ্ডকে সফল করার জন্য গৃহ ব্যবস্থাপককে অবশ্যই বুদ্ধিমান হতে হবে। গৃহের সৌন্দর্য বর্ধনে, শৃঙ্খলা আনয়নে, যে কোনো সিদ্ধান্ত গ্রহণে অবশ্যই বুদ্ধিমত্তার প্রয়োজন আছে। ব্যবস্থাপক তার বুদ্ধির জোরে পরিবারের সীমিত সম্পদ ব্যবহার করে সব রকম চাহিদা পূরণ করতে পারে, পরিবারের কোনো সমস্যা সমাধান করতে পারে, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এই কাজগুলো করতে গেলে অবশ্যই গৃহ ব্যবস্থাপককে বুদ্ধিমত্তা, এই গুণটি তাকে অবশ্যই অর্জন করতে হবে। এরপরে আমরা আসছি আরেকটা গুণ, সেটা হচ্ছে উদ্দীপনা। উদ্দীপনা গৃহ ব্যবস্থাপকের এটি একটি বিশেষ গুণ। উৎসাহ উদ্দীপনা ছাড়া কোনো কাজে সফলতা লাভ করা যায় না। উৎসাহ উদ্দীপনা থাকলে যে কোনো কাজ সুন্দর এবং আনন্দ সহকারে করা যায় এবং সেই কাজটাতে অবশ্যই সফলতা অর্জন করা যায়। যখন যে কাজের প্রয়োজন দেখা দেয় তখন সে কাজের গুরুত্ব সম্বন্ধে বিশ্বাস রেখে নিষ্ঠার সাথে কাজটি সম্পন্ন করে যাওয়ার চেষ্টাকে উৎসাহ ও উদ্দীপনা বলা যেতে পারে। গৃহ ব্যবস্থাপকের এই গুণটি অন্যান্য সদস্যের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। দেখা যায় যে উৎসাহ ও উদ্দীপনার অভাবে অনেক পরিকল্পনায় বাস্তবায়িত হয় না, ফলে লক্ষ্য অর্জনও সম্ভব হয় না। কাজেই গৃহ ব্যবস্থাপক যদি এই উদ্দীপনা গুণটি যদি তার মধ্যে থাকে তাহলে সে যে কোনো কাজ যে কোনো সময়ে যে কোনোভাবে সুন্দরভাবে সফল করতে পারবে এবং লক্ষ্যে পৌঁছাতে পারবে। এরপরে আমরা যে গুণটিতে আসবো সেটা হচ্ছে বিচার বুদ্ধি। বিচার বুদ্ধি। সংসারে বিভিন্ন সমস্যা, একটা পরিবারে একটা সংসারে বিভিন্ন ধরনের লোক বাস করে, বিভিন্ন বয়সের লোক থাকে, সবার মন মানসিকতা
একরকম নাও হতে পারে। আবার দেখা যায় যে এখানে সবাই ঠিকভাবে চলাফেরা নাও করতে পারে। সেক্ষেত্রে যে সংসারে ন্যায় অন্যায় ভালো মন্দ সব কিছু বুঝে নিরপেক্ষ রায় দেওয়াটাই হচ্ছে বিচার বুদ্ধির পরিচয়। যে একজন গৃহ ব্যবস্থাপক যদি দক্ষ বিচার বুদ্ধি সম্পন্ন হয়, তিনি অবশ্যই একটা পরিবারে একটা সংসারে ন্যায় অন্যায় সব কিছুই বিচার বিশ্লেষণ করে অবশ্যই সে নিরপেক্ষভাবে রায় দেবে। বিভিন্ন সময়ে দেখা যায় যে বিভিন্ন বিষয়ে নানা রকম জটিলতা দেখা দেওয়াটাই একটা পরিবারের জন্য স্বাভাবিক, এবং সে কাজটা সহজে সমাধান করা একজন গৃহ ব্যবস্থাপকের তীক্ষ্ণ বিচার ক্ষমতা সম্পন্ন থাকে। পরিবারের প্রয়োজনে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ, আবার কোন জিনিসটা না হলেও চলে, এসব ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়াটাও একটা বিচার বুদ্ধি সম্পন্ন গৃহ ব্যবস্থাপকের কাজ। এরপরে আমরা আসতেছি ব্যক্তিত্ব। এরপরের যে গুণটি সেটা হচ্ছে ব্যক্তিত্ব। মানুষের চাল চলন, কথাবার্তা, আচার আচরণে ও রুচিবোধে তার ব্যক্তিত্ব প্রকাশ পায়। একজন গৃহ ব্যবস্থাপককে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী অবশ্যই হতে হবে। তার ব্যক্তিত্বটা যদি সুন্দর হয়, ভালো হয়, যদি পরিবারের সদস্যদেরকে আকর্ষণ করে, তাহলে অবশ্যই পরিবারের সদস্যরা তার কথা মতো চলতে পারবে, তাকে মূল্যায়ন করবে। তার মার্জিত ব্যবহার, পোশাক পরিচ্ছদ, কথাবার্তায় শালীনতা ও পরিমিত বোধ, ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ ইত্যাদি গুণাবলী থাকতে হবে। এই গুণাবলীর দ্বারাই একজন গৃহ ব্যবস্থাপকের ব্যক্তিত্ব তার অন্যান্য সদস্যের কাছে প্রকাশ পাবে। এই ব্যক্তিত্বটা যদি তাদের কাছে পছন্দনীয় হয়, তাহলে অবশ্যই তার যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে পারবে এবং যে কোনো বিষয়ে তার সঙ্গে পরামর্শ করতে পারবে এবং তাকে অবশ্যই মূল্যায়ন করবে। এরপরে আসছি আমরা সৃজনী শক্তি। গৃহ ব্যবস্থাপককে অবশ্যই সৃজনী শক্তির অধিকারী হতে হবে। সে যে কোনো জিনিস অর্থাৎ গৃহটাকে আকর্ষণীয় করে তুলতে তার অবশ্যই সৃজনী শক্তির পরিচয় দিতে হবে। সৃজনী শক্তি যদি তার মধ্যে থাকে, সে যে কোনো সমস্যা সুন্দরভাবে সমাধান করে নতুন বৈচিত্র্যময় করে সবার সামনে উপস্থাপন করতে পারবে। গৃহ ব্যবস্থাপক এরকম সৃজনী শক্তির অধিকারী হতে হয় যিনি তার কল্পনা শক্তি দিয়ে নতুনত্ব তৈরি করতে পারেন। সৃজনী শক্তির সাহায্যে গৃহ ব্যবস্থাপকের যে কোনো কাজের পরিকল্পনা করা সহজ হয় এবং কাজের ফলাফল কী হতে পারে সে সম্বন্ধে আন্দাজ করতেও তার কোনো অসুবিধা হবে না। পূর্ব নির্ধারিত কোনো কাজকে যদি পরিবর্তন করতে হয়, সেটাও তিনি সৃজনী শক্তি দিয়ে পরিবর্তন করবেন। এরপরে আমরা আসছি অধ্যাবসায়। অধ্যাবসায় এই গুণটি অবশ্যই একজন গৃহ ব্যবস্থাপকের থাকতে হবে। অধ্যবসায় ছাড়া কোনো কাজে সফলতা আসে না। তুমি একটা কাজ করতে যে সে যদি একবার সফল না হয়, সে যদি হাল ছেড়ে দেয়, বিরক্ত হয়ে যায়, সে যদি তার যে মন মানসিকতা নষ্ট হয়ে যায়, তাহলে সে কিন্তু কখনোই সেই কাজে সফলতা অর্জন করতে পারবে না। এজন্য তাকে একটা কাজে যতই সে বিফল হোক, বারবার যদি সে চেষ্টা করে, ধৈর্য সহকারে যদি সে কাজটা করে, তাহলে অবশ্যই সে সেই কাজে পরবর্তীতে সফলতা আনয়ন করবে। এই জন্য অবশ্যই গৃহ ব্যবস্থাপককে অধ্যবসায়ী হতে হবে। ধৈর্য, সহিষ্ণু ও একাগ্রতা ইত্যাদি গুণাবলী অধ্যবসায়ী হতে সাহায্য করে। যেমন বিশেষ কোনো নতুন কাজ যদি একবারে যদি রপ্ত করা না যায়, অধ্যবসায় বলে তাকে কিন্তু বারবার অনুশীলন করে সেই কাজটি রপ্ত করতে পারবে। গৃহের নানাবিধ কাজের সুষ্ঠু পরিসমাপ্তির জন্য গৃহ ব্যবস্থাপকের এই অধ্যবসায় গুণটি কিন্তু অবশ্যই থাকতে হবে। ঘরে শিশুদের পরিচালনা করা, লেখাপড়া করানো সব কিছু বিষয়ে তাকে অবশ্যই অধ্যবসায়ী হতে হবে। কারণ কোনো কোনো কাজ আছে যেগুলো কাজ একবারে কখনোই সফলতা আনতে পারে না, বারবার চেষ্টার ফলে সেই কাজটাতে সফলতা অর্জন করা যায়। আর এই সফলতা অর্জন করতে গেলে একজন গৃহ ব্যবস্থাপককে অবশ্যই অধ্যবসায়ী হতে হবে।
এরপরে যে গুণটি আসছে সেটা হচ্ছে অভিযোজ্যতা। অভিযোজ্যতা পরিবর্তনশীল পরিবেশে বাস করার কারণে প্রায়ই আমাদের নানা রকম পরিবর্তনের মুখোমুখি হতে হয়। যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানো বা অভিযোজ্যতার গুণটি প্রত্যেক গৃহ ব্যবস্থাপকের থাকা অবশ্যই প্রয়োজন। যেমন বাড়িতে যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে কোন চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে, তাকে কিভাবে বাড়িতে সেবা যত্ন করতে হবে, বা যদি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় নিয়ে যেতে হবে। এসব পরিস্থিতিতে তাকে অবশ্যই মানিয়ে নিতে হবে এবং খাপ খাইয়ে নিতে হবে। কারণ যদি আমরা এই পরিবেশে এইরকম সৃষ্ট পরিবেশে, যেটা আমরা অপ্রত্যাশিত না, সেরকম কোনো পরিবেশে যদি আমরা খাপ খাওয়াতে না পারি তাহলে কিন্তু আমরা কোনো কাজে সফলভাবে করতে পারবো না। এই জন্য গৃহ ব্যবস্থাপককে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হয়। যিনি যত ভালোভাবে অভিযোজন করতে পারবেন তিনি যে কোনো পরিস্থিতি তত সহজেই তার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। এরপরে যে গুণটি সেটা হচ্ছে আত্মসংযম। আত্মসংযম স্বাভাবিক জীবনে চলার পথে মাঝে মাঝে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এসব পরিস্থিতিতে অবশ্যই গৃহ ব্যবস্থাপককে আবেগটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আবেগের বশবর্তী হয়ে হুটহাট করে যে কোনো সময় যে কোনো কাজ করা যাবে না, তাকে সবসময় আত্মসংযমী হতে হবে। একজন সুব্যবস্থাপকের এই আত্মসংযমী হওয়া কিন্তু একান্তই প্রয়োজন। এই গুণের মাধ্যমে অনেক কঠিন সমস্যার সমাধান করা যায়। আত্মসংযম ক্ষমতা থাকলে পরিবারের সদস্যদের মধ্যে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখা সহজ হয়। পরিবারের অনেক সময় অনেক সদস্যদের মধ্যে বিভিন্ন কারণে ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। সেসব ক্ষেত্রে অবশ্যই গৃহ ব্যবস্থাপককে আত্মসংযমী হতে হবে, তাকে ধৈর্য ধারণ করতে হবে। এরকম পরিস্থিতিতে গৃহ ব্যবস্থাপককে কখনোই উত্তেজিত হওয়া যাবে না। উত্তেজিত না হয়ে নিজেকে সংযত রেখে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনতে হবে। ফলে ভুল বোঝাবুঝির অবসান ঘটে একটা পরিবারে অবশ্যই শান্তি ফিরে আসবে। একটা পরিবারকে শান্তিতে নিয়ে আসার জন্য, রাখার জন্য অবশ্যই তাকে আত্মসংযমী হতে হবে। এরপর আসছে মানব প্রকৃতি সম্বন্ধে জ্ঞান। মানব প্রকৃতি সম্বন্ধে জ্ঞান। আচ্ছা, মানব চরিত্র সম্পর্কে অধ্যয়ন করার ক্ষমতা গৃহ ব্যবস্থাপকের একটি বিশেষ গুণ। প্রতিটি মানুষই বিভিন্নভাবে একে অন্য থেকে আলাদা। তাদের চালচলন, কথাবার্তা সব কিছুই একজনের কাছ থেকে আরেকজনের অবশ্যই একটা পার্থক্য পরিলক্ষিত হয়। বিভিন্ন পরিবারের বিভিন্ন ব্যক্তির এই যে স্বভাব, আচরণ, পছন্দ অপছন্দ, মেজাজ, মর্জি সব কিছু কিন্তু একরকম হবে না, কারোর সঙ্গে কিন্তু কারোটা মিলবে না। কিছুটা হলেও তাদের মধ্যে একটা পার্থক্য পরিলক্ষিত হয়। পরিবারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হলে পরিবারের সকল সদস্যদের সামগ্রিক আচরণগত বৈশিষ্ট্য সম্পর্কে সঠিকভাবে জানা একান্ত প্রয়োজন। একজন গৃহ ব্যবস্থাপক পর্যবেক্ষণ ও অনুশীলনের দ্বারা মানব প্রকৃতি সম্পর্কে অবগত হতে পারেন। ফলে তিনি সদস্যদের দ্বারা উদ্ভূত যে কোনো সমস্যায় তিনি সহজেই নিজেই সমাধান করতে পারেন। পরিবারের শিশুরা যেমন স্নেহ ভালোবাসা চায়, তেমনি বড়রাও চায় কিন্তু শ্রদ্ধা। আবার শিশুদের নির্দেশ দিয়ে কাজ করাতে হয়, পক্ষান্তরে আবার বড়দের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের অনুমতি নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। এতে পরিবারের শৃঙ্খলা, শান্তি সব কিছুই বজায় থাকে। উপরোক্ত গুণগুলো, আমরা যে গুণগুলো আলোচনা করলাম, এই গুণগুলোর সমন্বয়ে কিন্তু একজন গৃহ ব্যবস্থাপক উন্নত ব্যক্তিত্বের অধিকারী হতে পারে। এরকম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে সবাই মান্য করে এবং তার প্রতি সহযোগী মনোভাব পোষণ করে। ফলে তিনি
যে কোনো ব্যবস্থাপনার ক্ষেত্রে সফল হন। তাহলে আমরা যে গুণগুলো দেখলাম, এই গুণগুলোর অধিকারী যদি একজন গৃহ ব্যবস্থাপক হয়, তাহলে অবশ্যই সেই গৃহ ব্যবস্থাপক তার ব্যবস্থাপনাটা পরিচালনা করতে সফলতা অর্জন করবে এবং তাকে কোনো কঠিন পরিস্থিতিতে পড়তে হবে না। আর পড়তে যদিও পড়ে, তবুও তিনি এই গুণগুলোর দ্বারা যে কোনো সমস্যা যে কোনোভাবে সহজেই তিনি কী করতে পারবেন, সহজেই এগুলো সমাধান করতে পারবেন যে কোনো পরিস্থিতি। তাহলে একজন সকল গৃহ ব্যবস্থাপক হতে গেলে অবশ্যই তার মধ্যে এই গুণগুলোর সমন্বয় থাকতে হবে। আচ্ছা, এটা গেল আমাদের গৃহ ব্যবস্থাপকের গুণাবলী। এরপরে আমরা আসছি যে গৃহ ব্যবস্থাপকটা আসলে এই গুণগুলোর অধিকারী হয়ে তিনি কি কি দায়িত্ব এবং কর্তব্য পরিবারের প্রতি পালন করবেন। এখন আমরা এই বিষয়ে একটু আলোচনা করব। গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য। গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য। একজন গৃহ ব্যবস্থাপককে অবশ্যই তার পরিবারের পরিচালনার জন্য তাকে কিছু দায়িত্ব পালন করতে হয়। যেমন প্রথমে আমরা আসছি গৃহে সুষ্ঠু কর্ম ব্যবস্থা সৃষ্টি করা। গৃহে সুষ্ঠু কর্ম ব্যবস্থা সৃষ্টি করা। আচ্ছা, তাহলে একজন গৃহ ব্যবস্থাপককে, যেহেতু একটা পরিবারে বিভিন্ন ধরনের সদস্য থাকে, বিভিন্ন বয়সের সদস্য থাকে, সবাই যে সব কাজে আগ্রহী হবে, সবাই যে সব কাজে পারদর্শী হবে এমনটি নয়। তারপরে গৃহ ব্যবস্থাপকের কিছু কিছু কৌশলের কারণে দেখা যায় যে অনেকেই অনেক কাজে আগ্রহী হয়ে ওঠে, যে কাজে সে পারছে না, কিন্তু তারপর দেখা যায় যে আগ্রহী হয়ে ওঠে। তো প্রথমে আমরা আসছি যে গৃহে সুষ্ঠু কর্ম ব্যবস্থা সৃষ্টি করা। পারিবারিক কাজগুলো সকল সদস্যের মধ্যে বন্টন করে দেয়া গৃহ ব্যবস্থাপকের একটা অন্যতম দায়িত্ব। পরিবারে এমন অনেক কাজ আছে যেটা গৃহের মধ্যেই সম্পাদিত হয়, যেমন রান্না ও পরিবেশন করা, ঘর বাড়ি পরিষ্কার ও পরিপাটি করা, কাপড় ধোয়া, ছেলে মেয়েদের লেখাপড়ায় সাহায্য করা, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের সেবা করা, চিত্ত বিনোদনের ব্যবস্থা করা। এই কাজগুলো কিন্তু আমাদের গৃহে সম্পন্ন হয়। আবার কিছু কিছু কাজ আছে যেগুলো ঘরের বাইরে করতে হয়, যেমন বাজার করা, লোন দিতে যাওয়া, বিভিন্ন কেনাকাটা, বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে। গৃহ ব্যবস্থাপক পরিবারের সদস্যদের শক্তি, সামর্থ্য, বয়স, কর্মস্পৃহা ইত্যাদির ভিত্তিতে এই কাজগুলোকে কী করতে পারে, বিভিন্ন সদস্যের মধ্যে বন্টন করতে পারে। কাজ শেষ না হওয়া পর্যন্ত কাজগুলো যদি গৃহ ব্যবস্থাপক তদারকি করে, তাহলে অবশ্যই এই কাজগুলো সফলভাবে সম্পন্ন হবে। এবং দেখতে হবে যে আসলে আমাদের গৃহে কোন সদস্য কোন কাজের প্রতি আগ্রহী। কেউ হয়তো রান্নার কাজে আগ্রহী, কেউ হয়তো বাজার করার কাজে আগ্রহী, কেউ আছে বাচ্চাদের লেখাপড়া করার কাজে আগ্রহী। এরকম বিভিন্ন কাজ তাদের আগ্রহ বুঝে যদি গৃহ ব্যবস্থাপক কাজগুলো তাদের মধ্যে ভাগ করে দেয়, এবং ভাগ করে দেওয়ার ফলে যদি সে তদারকি করে, তাহলে অবশ্যই দেখা যায় যে কাজগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এরপরে আবার আরেকটা জিনিস দেখতে হবে যে এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে পরিবারের আয় ও ব্যয়ের সুব্যবস্থা নিশ্চিত করা। পরিবারের আয় ও ব্যয়ের ব্যবস্থা নিশ্চিত করা। আচ্ছা, পরিবারের সকলে সব রকম চাহিদা পূরণ করতে গেলে অবশ্যই আমাদেরকে আয়ের দিকটা বিবেচনা করতে হবে এবং আয়ের ব্যবস্থাটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আয় যদি সঠিকভাবে আসে, তাহলে অবশ্যই আমরা পরিবারের সব সদস্যদের সব রকম চাহিদা সুন্দরভাবে পূরণ করতে পারব। আয়ের মাধ্যমে পরিবার যে অর্থ উপার্জন করে তা দ্বারাই প্রয়োজনীয় সকল দ্রব্য
সামগ্রী ও সেবা ক্রয় করা যায়। আর আয়ের ব্যবস্থা নিশ্চিত হলে পরিবারে দেখা যায় যে অভাব অভিযোগ থাকে না, আর যেখানে অভাব অভিযোগ থাকবে না সেখানে অবশ্যই শান্তি বিরাজ করবে। এ ব্যাপারে গৃহ ব্যবস্থাপককে অবশ্যই দৃষ্টি দিতে হবে। আয়কে যথাযথভাবে ব্যবহারের প্রতিও গৃহ ব্যবস্থাপকের যথেষ্ট সচেতন থাকতে হবে। আয় অনুযায়ী ব্যয় করার জন্য তাকে পূর্ব থেকেই অর্থ ব্যয়ের একটা পরিকল্পনা করতে হবে, যেটা হচ্ছে তাকে আমরা বাজেট করতে পারি। বিভিন্ন ধরনের বাজেট হয়, যেমন সুষম বাজেট, ঘাটতি বাজেট, উদ্বৃত্ত বাজেট। তো সুষম বাজেটটা কি, যে বাজেটে আমাদের আয় ব্যয় সমান থাকবে, সব চাহিদা পূরণ হবে, এটা হচ্ছে আমাদের সুষম বাজেট। আর ঘাটতি বাজেট, যে আমার আয় অনুযায়ী যদি ব্যয়টা বেশি হয়ে যায় তাহলে আমাদের অবশ্যই অভাবটা কখনোই যাবে না, অভাব অভিযোগ থেকেই যাবে। তবে আমরা চেষ্টা করব যাতে এই ধরনের ঘাটতি বাজেট আমাদের না হয়। আর উদ্বৃত্ত বাজেট, যে আমার যে পরিমাণে আয় আসলে আমি যদি ব্যয়টা তার চেয়ে একটু কম করে করি, চিন্তা ভাবনা করে হিসাব করে করতে পারি, যে 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 প্রয়োজনটা আমাদের আগে সেটা আমরা হয়তো মিটালাম বা আগে চাহিদাটা পূরণ করলাম, যেটা একটু কম গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমরা একটু পরে পূরণ করলাম। এইভাবে যদি করি তাহলে দেখা যায় যে মাস শেষে বা বাজেট শেষে দেখা যাবে যে আমাদের হাতে কিছু অর্থ উদ্বৃত্ত থাকবে, যেটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করা যায়। গৃহ ব্যবস্থাপক যদি এভাবে চিন্তা ভাবনা করে যদি সে বাজেট করে পরিবারের আয় ব্যয়ের একটা হিসাব তৈরি করে, ব্যয়টা যদি এভাবে করে তাহলে সবার চাহিদাটাও ঠিকভাবে পূরণ হবে, আবার ভবিষ্যতের জন্য কিছু অর্থ থেকে যাবে, যে অর্থটা দিয়ে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ধরনের ঘটনা বা পরিস্থিতির শিকার হতে হয় কোনো সময়, সেসব ক্ষেত্রে গৃহ ব্যবস্থাপক যাতে ওই অর্থটা দিয়ে সে পরিস্থিতিগুলো সে মোকাবেলা করতে পারে। এরপর আসতেছে পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আচ্ছা, পরিবারে আমরা আগে বলেছি যে একটা পরিবারে বিভিন্ন বয়সে বিভিন্ন সম্পর্কের সদস্যদের অবস্থান। গৃহ ব্যবস্থাপনার সাথে একাধিক কাজ সম্পৃক্ত থাকে। পরিবারের সকল সদস্যদের মিলিত প্রচেষ্টায় কাজগুলো সম্পূর্ণ হয়। সদস্যদের মধ্যে আন্তঃসম্পর্ক যদি ভালো হয় তাহলে সেখানে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে। গৃহ ব্যবস্থাপক নিজে অন্যান্য সদস্যদের সাথেও সুসম্পর্ক বজায় রাখবেন। এছাড়া অন্যান্য সদস্যরাও যেন তাকে শ্রদ্ধা করে, মর্যাদা দেন, সে বিষয়েও তাকে সচেতন হতে হবে। অনেক সময় পরিবারের বয়স্ক ব্যক্তির সাথে নবীনদের একটা মতে অমিল দেখা যায়, এটা প্রায় ক্ষেত্রেই পরিলক্ষিত হয়, এবং অমিলের কারণে দেখা যায় যে অনেক সময় মনোমালিন্য সৃষ্টি হয়। এক্ষেত্রে প্রবীণ ও নবীনদের প্রকৃতি অনুধাবন করে ধৈর্য ও সহিষ্ণুতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার দায়িত্ব গৃহ ব্যবস্থাপকের। সকল সদস্যের যুক্তিসঙ্গত চাহিদাগুলো পূরণ করতে পারলে গৃহ ব্যবস্থাপকের সাথে তাদের সম্পর্ক উত্তরোত্তর উন্নতি করতে থাকবে। এসব দিকেও কিন্তু এসব দেখাশোনা করাও কিন্তু গৃহ ব্যবস্থাপকের গুরু দায়িত্ব এবং কর্তব্য। এরপরে আমরা আসছি যে পরিবারের সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। 4 নম্বর, পরিবারের সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। আচ্ছা, গৃহ ব্যবস্থাপককে পরিবারের সার্বিক নিরাপত্তার বিষয়ে বিশেষভাবে যত্নবান হতে হবে এবং তাকে সুদৃষ্টি রাখতে হবে। গৃহ ও গৃহের সদস্যগণ এবং গৃহে পূর্ণ সামগ্রীর নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। গৃহ যাতে নিরাপদ ও সুরক্ষিত থাকে তার ব্যবস্থা গৃহ ব্যবস্থাপককে করতে হবে।
যেমন বাসস্থানের নিরাপত্তার জন্য অগ্নি নির্বাপক ব্যবস্থা, পয় নিষ্কাশনের সুব্যবস্থা এবং ময়লা আবর্জনা যথাযথ স্থানে অপসারণ করা, গৃহকে দূষণমুক্ত রাখা, এসব কিছুই কিন্তু গৃহ ব্যবস্থাপককে সুদৃষ্টি দিতে হবে এবং এসবের নিরাপত্তা বিধানও কিন্তু গৃহ ব্যবস্থাপককে করতে হবে। গৃহের সকল সদস্যদের দৈহিক ও মানসিক নিরাপত্তার বিষয়টি প্রতি বিশেষ যত্নবান হতে হবে। বাড়িতে সদস্যরা কোনো দুর্ঘটনায় পড়লে তাকে সাময়িক আরাম দেওয়ার যে প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিক ব্যবস্থা, সেটাও কিন্তু গৃহ ব্যবস্থাপককে অবশ্যই করতে হবে। বিপজ্জনক যে কোনো দ্রব্য সামগ্রী থাকলে সেটা আমরা সংরক্ষণের ব্যবস্থা করব। অসুস্থ ব্যক্তির সুচিকিৎসার ব্যবস্থা করে তার সুস্থতা নিশ্চিত করতে হবে। পণ্য সামগ্রীর নিরাপত্তার জন্য গৃহে সুষ্ঠু সংরক্ষণ কেন্দ্রের ব্যবস্থা করা গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব এবং গৃহ ব্যবস্থাপকের গৃহের যাবতীয় জিনিসপত্র রক্ষণাবেক্ষণ, তারপরে যেগুলো দিয়ে বিপদ হওয়ার সম্ভাবনা করতে পারে, যেমন ইলেকট্রিক তার বা বৈদ্যুতিক চুলা বিভিন্ন ধরনের থাকতে পারে, সেসব বিষয়ে অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে এবং এগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। যেমন রান্নাঘরে দেখা যায় যে অনেক সময় কাটা বাছার করে বটি ছুরি অনেক কিছু আমরা এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখি বা পড়ে থাকা অনেক সময়, এটা গৃহ ব্যবস্থাপককে খেয়াল রাখতে হবে যেন এগুলো কাজ শেষে সুন্দরভাবে সংরক্ষণ করা বা সুন্দর জায়গায় ঠিকভাবে সঠিক জায়গায় গুছিয়ে রাখা। পরিবারে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা থাকতে পারে, ছোট বাচ্চারাও থাকতে পারে, তাদের দ্বারা যে কোনো বিপদ ঘটার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য গৃহ ব্যবস্থাপককে প্রতিটা বিষয়ে প্রতিটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে এবং যত্নবান হতে হবে। এরপরে আসতেছি আমরা যে পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠু ভোগ আচরণ গড়ে তোলা। পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠু ভোগ আচরণ গড়ে তোলা। ভোগ আচরণ গড়ে তোলা। আচ্ছা, বর্তমানে যান্ত্রিক জীবন ও বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য কিন্তু আগের তুলনায় অনেক বেড়ে গেছে। পরিবর্তনশীল জগতের সাথে মিল রেখে সন্তানদের মানসিক বিকাশ হচ্ছে কিনা তা লক্ষ্য রাখতে হয়। সেজন্য বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি সুযোগ সুবিধাসমূহ পরিবারের সব ছেলেমেয়েরা ভোগ করতে পারছে কিনা বা ভোগ করছে কিনা তার যথাযথ ব্যবস্থা গৃহ ব্যবস্থাপকের একটা দায়িত্ব। এছাড়া সদস্যদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব কিছুর চাহিদাও সঠিক পণ্য নির্বাচন সেসব চাহিদা পূরণে সঠিক পণ্য নির্বাচন ও ব্যবহারের প্রচেষ্টা থাকতে হবে। খাদ্য নির্বাচন সুষম হতে হবে। বস্ত্র নির্বাচন প্রয়োজন ও সামাজিক রীতিনীতি অনুসারে যাতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাসস্থানটা যেন তার স্বাস্থ্যকর হয়, উপযুক্ত শিক্ষা যেন সে পায়, উপযুক্ত চিকিৎসা অসুখ বিসুখ হলে উপযুক্ত চিকিৎসা যেন সে পায়, সেদিকে অবশ্যই গৃহ ব্যবস্থাপককে নজর রাখতে হবে। এ সকল লক্ষ্য অর্জনে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া, যাতে সাধ্যের মধ্যে সদস্যদের সব রকম চাহিদাগুলো সুন্দরভাবে পূরণ হয়। গৃহের সীমিত সম্পদের উপযোগ বা অভাব পূরণের ক্ষমতা বাড়িয়ে কিভাবে প্রয়োজনীয় চাহিদা মেটানো যায় সে প্রচেষ্টায় গৃহ ব্যবস্থাপককে নিতে হবে। এরপরে আমরা আসছি কাজের উপযুক্ত পরিবেশ বজায় রাখা। 6 নম্বর, কাজের উপযুক্ত পরিবেশ বজায় রাখা। উপযুক্ত পরিবেশ বজায় রাখা। আচ্ছা, পরিবারের সকল সদস্যরা যেন তাদের করণীয় কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারে সেজন্য কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গৃহ ব্যবস্থাপকের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। কাজের পরিবেশ উন্নত ও আরামদায়ক হলে যে কোনো কাজ যে কোনো সদস্য সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে। যেমন লেখাপড়া করার জন্য
পর্যাপ্ত আলো ব্যবস্থা করতে হবে, কোলাহল মুক্ত একটা স্থান নির্বাচন করতে হবে। গৃহে যদি কোনো রোগী থাকে তার জন্য অবশ্যই কোলাহল মুক্ত আলো বাতাস যাতে আসে সেরকম একটা গৃহের কক্ষের ব্যবস্থা করতে হবে। যেখানে রান্না করা হয় সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে। ঠিক এইভাবে যদি পরিবেশটা যদি সুন্দরভাবে করা যায়, কাজের পরিবেশ, তাহলে দেখা যায় যে সদস্যরা সুন্দরভাবে কাজগুলো করতে পারছে। তারপরে যদি শিক্ষার্থী যারা আছে তাদের যদি আমরা উপযুক্ত পরিবেশ দিচ্ছি, তাহলে তারা যে বই খাতা কলম পেন্সিল ইত্যাদি শিক্ষার উপকরণগুলো আছে সেগুলো তারা নিজেরাই সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে। যদি একজন গৃহ ব্যবস্থাপক যদি উপযুক্ত পরিবেশ যদি দিতে না পারে, তাহলে সদস্যরা কিন্তু তাদের কাজগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে কিন্তু করতে পারবে না। তাদের মধ্যে একটা বিরক্তির ভাব চলে আসবে, তাদের মধ্যে বিভিন্ন কারণে মনোমালিন্য হতে পারে, তারা কিন্তু গৃহ ব্যবস্থাপকের উপরে তারা সন্তুষ্ট নাও থাকতে পারে। এই জন্য করে আমাদের অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কাজের উপযুক্ত পরিবেশ, যে কাজে নিয়োজিত আছে তাকে যেন আমরা সে ধরনের কাজে পরিবেশটা সুন্দরভাবে দিই। আচ্ছা, এখন এটা আমরা যে গৃহ ব্যবস্থাপক যদি এই দায়িত্ব কর্তব্যগুলো সুন্দরভাবে পালন করে, তাহলে একটা পরিবার একটা গৃহ অবশ্যই সুন্দর হয়ে উঠবে। আর গৃহ ব্যবস্থাপকের আবার কিছু কিছু দায়িত্ব আছে, কিছু সামাজিক দায়িত্ব ও কর্তব্য রয়েছে গৃহ ব্যবস্থাপকের। এই দায়িত্বগুলো ছাড়াও যেহেতু একটা সমাজে বাস করতে হয় পরিবারের বিভিন্ন লোককে, তাদের তার সমাজে বিভিন্ন কাজগুলো তাদেরকে কি করতে হবে, সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। গৃহ ব্যবস্থাপকের সামাজিক দায়িত্ব ও কর্তব্য। গৃহ ব্যবস্থাপকের সামাজিক দায়িত্ব ও কর্তব্য। আচ্ছা, কিভাবে সে গৃহ ব্যবস্থাপক এই দায়িত্বগুলো পালন করবে? পরিবার হলো সমাজের মূল ভিত্তি। পরিবারের মাধ্যমে পরিবারের সদস্যরা সামাজিক রীতিনীতি, মতাদর্শ ও সামাজিক মূল্যবোধে শিক্ষা পায় এবং সামাজিকভাবে গড়ে ওঠে। গৃহ ব্যবস্থাপক পরিবারের সদস্যদের এবং নিজেকে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে যদি সম্পৃক্ত করে এবং সমাজের অনেক উন্নয়নমূলক কাজে তারা অবদান রাখতে পারে। যেমন বিভিন্ন ক্লাব আছে, লিও ক্লাব, গার্ল গাইড, রেড ক্রিসেন্ট ইত্যাদিতে সম্পৃক্ত হয়ে তার দুর্যোগকালীন আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। গৃহ ব্যবস্থাপক পরিবারের সদস্যদের সামাজিক রীতিনীতি শিক্ষা দিয়ে সমাজের বিভিন্ন ব্যক্তির সাথে মেলামেশা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের একটা সুযোগ করে দিতে পারে। শিষ্টাচার, আদর্শ মূল্যবোধ শিক্ষাদানের মাধ্যমে পরিবারের সদস্যরা সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। পরমত সহিষ্ণুতা, বিপদে ধৈর্য ধারণ, অন্যকে সাহায্য করা, সমাজকৃতি শিক্ষাদানের মাধ্যমে পরিবারের সদস্যদের নৈতিক চরিত্রের অধিকারী করতে পারেন। এতে সামাজিক অবক্ষয়তা রোধের পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কাজেও রোধ করা সম্ভব হবে। তবে গৃহ ব্যবস্থাপক মা বাবা যিনি হন না কেন, তাকে পরিবারের প্রত্যেকটা সদস্যের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে, তাদের কাজের দায়িত্ব ঠিকভাবে দিতে হবে, তাদেরকে কোনো কাজের দায়িত্ব দিলে রক্ষণাবেক্ষণও করতে হবে। সব কিছু তারা যেন তাদের পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে পারে সদস্যরা, এবং তারা সামাজিকভাবেও যেন দায়িত্ব পালন করতে পারে। তো আমরা এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবো। আর গৃহ ব্যবস্থাপক অবশ্যই তার গুণাবলী দিয়ে, তার আচার আচরণ দিয়ে, তার দায়িত্ব ও কর্তব্য দিয়ে তাকে অবশ্যই গৃহটাকে সুন্দর করে রাখতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বইটা ভালো করে পড়বে, মনোযোগের সহিত পড়বে, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়ালেখা করবে। ঠিক আছে, সবাইকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।